ক্লাস 9 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব নিউট্রনের আবিষ্কার। নিউট্রন ইলেকট্রন প্রোটনের মতোই একটা অবপারমাণবিক কণা। নিউট্রনের আবিষ্কারের ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি হলো, এর আগে আমরা দেখলাম ইলেকট্রনের আবিষ্কার হলো প্রথমে। ফার্স্ট ক্লাসে আমরা ইলেকট্রনের আবিষ্কার করলাম। তারপরের ক্লাসে প্রোটনের আবিষ্কার হলো, প্রোটন হলো। তারপরের ক্লাসে হলো রাদারফোর্ডের পারমাণবিক মডেল হলো, রাদারফোর্ডের পারমাণবিক মডেল। এবার পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে। ইলেকট্রনের ভর খুব কম, প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভরকে নগণ্যই ধরা যেতে পারে। এবার দেখা গেল কি একটা পরমাণুর ভর তাহলে কি হবে, নিউক্লিয়াসে প্রোটন আছে, নিউক্লিয়াসের ভরের সমান হবে একটা পরমাণুর ভর। যেমন সাধারণ হাইড্রোজেন বাদ দিয়ে অন্যান্য পরমাণুর ক্ষেত্রে দেখা গেল যে সংখ্যক প্রোটন আছে তার জন্য যে ভর হওয়া উচিত ছিল, বেশিরভাগ পরমাণুর ক্ষেত্রেই কিন্তু তার ভর প্রোটন সংখ্যার সমান নয়। যেমন হিলিয়াম পরমাণু, হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 2টি, এতে প্রোটন সংখ্যা 2টি। এবার প্রোটন সংখ্যা 2টি হলে এর ভর হওয়া উচিত 2 একক, 2 একক, কিন্তু এর ভর পরীক্ষা করে দেখা গেছে যে এর ভর কত, ভর 4 একক। তাহলে এই বেশিরভাগ পরমাণুর ক্ষেত্রে সাধারণ হাইড্রোজেন বাদ দিয়ে যখন দেখা গেল যে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা পরমাণুর ভর মিলছে না, তখন 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড একটা কণার প্রস্তাব করেছিলেন, একটা কণার কল্পনা করেছিলেন যার কোনো আধান নেই, কিন্তু তার ভর প্রোটনের ভরের সমান, এবং তার নাম দিয়েছিলেন তিনি নিউট্রন। তাহলে 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড নিউট্রনের কল্পনা করলেন। কেন কল্পনা করলেন? ভর সংখ্যাটাকে মিলানোর জন্য। এরপর আরো 12 বছর পর 1932 খ্রিস্টাব্দে রাদারফোর্ডেরই ছাত্র স্যাডউইক কি করলেন, স্যাডউইক তেজস্ক্রিয় পোলোনিয়াম, তেজস্ক্রিয় এটা পোলোনিয়াম, তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে আলফা কণা যে নির্গত হচ্ছে, আলফা কণা নির্গত হচ্ছে, সেই আলফা কণাকে বেরিলিয়ামের মধ্যে দিয়ে পাস করালেন। এটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের মধ্যে দিয়ে পাস করানোর ফলে এখান থেকে একটা রশ্মি নির্গত হলো, অদৃশ্য রশ্মি নির্গত হলো। সেই রশ্মিটাই বিভিন্ন রকম পরীক্ষার সাহায্যে দেখা গেল যেটাই নিউট্রন। নিউট্রন এবার এর তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, আর তার মানে বোঝা গেল যে এর কোনো আধান নেই। তাহলে আধান বিহীন, নিউট্রনের কোনো আধান নেই, আধান বিহীন, আর ভর হাইড্রোজেনের ভরের সমান, অর্থাৎ প্রোটনের ভরের সমান। হাইড্রোজেনের ভর বা প্রোটনের ভরের সমান। তাহলে একে যদি বিক্রিয়া করে লিখি তাহলে কি দেখতে পাবো, বেরিলিয়াম প্লাস হিলিয়াম 42 উৎপন্ন হবে কার্বন 12 6 প্লাস নিউট্রন 1 0, ভর সংখ্যা 1। তাহলে বেরিলিয়াম হবে 7 6 4। এই হলো যদি সমীকরণ আকারে লিখি, এটা বেরিলিয়াম 7 4, হিলিয়াম 42 আলফা কণাকে আমরা এইভাবে প্রকাশ করি
2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণায় ও হিলিয়াম পরমাণু আলফা কণা, এই দুটো জুড়ে গিয়ে উৎপন্ন হচ্ছে কার্বন আর নিউট্রন। নিউট্রনের কোনো আধান থাকবে না, কিন্তু এর ভর 1, প্রোটনের ভরের সমান। তাহলে নিউট্রন আবিষ্কারের পর এবার পরমাণু সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল সেটা একটু পাল্টাবে। পরমাণু সম্পর্কে রাদারফোর্ডের মডেলে আমরা দেখেছি যে সমস্ত ধনাত্মক আধান এবং সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে। তাহলে নিউক্লিয়াসে প্রোটনের সাথে আরেকটা যে কণা আছে সেটা হচ্ছে নিউট্রন। পরমাণুর ছবিটা তাহলে কেমন হবে? এটা কেন্দ্র, এখানে কিছু পজিটিভ আয়ন, এটা 3D মডেল হবে, আর কিছু নিস্তড়িত এইভাবে আমি দিলাম 4টে প্রোটন 4টে নিউট্রন। 4টে প্রোটন আর 4টে নিউট্রন কিভাবে থাকবে? চারটে, এরা একদম ঘন সন্নিবিষ্ট ভাবে থাকবে, আর একে ঘিরে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো থাকবে। এই ইলেকট্রনের এই কক্ষটার নাম কে কক্ষ, এটা এল কক্ষ, কে থেকে স্টার্ট হবে, এইভাবে চলতে থাকে কে এল এম এন এইভাবে। তাহলে এখানে 4টে প্রোটন আছে, তো 4টে ইলেকট্রন থাকবে, কে কক্ষে 2টো ইলেকট্রন থাকতে পারে, বাকি রইল আরো 2টো, সেটা এল কক্ষে থাকবে। তাহলে এটা একটা পরমাণুর মডেল। এবার তাহলে আমি দেখতে পেলাম যে আমার নিউক্লিয়াসের মধ্যে থাকছে প্রোটন আর নিউট্রন, এরাও প্রাথমিক কণা। প্রোটনের মতো নিউট্রনও একটা প্রাথমিক কণা, কিন্তু এর কোনো আধান নেই, আর ভর প্রোটনের ভরের সমান। এবং যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য, সেই জন্য যে পরমাণুর ভরের ধারণাটা যে মিলছিল না শুধুমাত্র প্রোটন আবিষ্কারের ফলে, এবং এর সাথে তাহলে রাদারফোর্ডের কল্পনা মিলে গেল যে এক ধরনের কণা পরমাণুর মধ্যে আছে যার কোনো আধান নেই, অথচ তার ভরটা প্রোটনের ভরের সমান। এরা অবপারমাণবিক কণা বা প্রাথমিক কণা, এই হলো নিউট্রন। আর কোথায় রয়েছে? কেন্দ্রে রয়েছে প্রোটন আর নিউট্রন একসাথে, আর কেন্দ্র বা নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে। এই প্রোটন আর নিউট্রনকে বলে নিউক্লিয়ন, যেহেতু এরা নিউক্লিয়াসে থাকে তাই এদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন। এবার দেখো ইলেকট্রনের বিভিন্ন কণাগুলোর ভর, যেমন 3টে কণা আমরা পেয়েছি, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। আমরা এদের ভর, আধান দেখে নেব। অবস্থান তো আমরা জানি, অবস্থান মুখে বলে দিচ্ছি। ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে, প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে। আর পরমাণুর ভর, প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য, নিউট্রনের ভর এটাই অলমোস্ট ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, এটা ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর অলমোস্ট ইকুয়াল টু পরমাণুর ভর, পরমাণুর ভর। তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আমরা এবার দেখব ভর। ভর হচ্ছে 9.11 into 10 to the power minus 31 kg। বুঝতেই পারছো সংখ্যাটা দেখে এটা কতটা কম। আর প্রোটনের ভর 1.6725 into 10 to the power minus 27 kg। এটা ইলেকট্রনের ভরের, ইলেকট্রনের ভরের কত গুণ? 1836 গুণ। একটা নিউট্রনের ভর এবার আমরা দেখে নেব, 1.675 into 10 to the power minus 27 kg। এটা ইলেকট্রন এর ভরের 1839 গুণ। ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন 1836 গুণ ভারী, আর একটা নিউট্রন 1839 গুণ ভারী। এবার আমরা দেখব এদের আধান। আধান হচ্ছে
ইলেকট্রনের আধান ঋণাত্মক আধান, নিউট্রনের আধান 0 এবং প্রোটনের আধান ইলেকট্রনের সমান কিন্তু ধনাত্মক। এই মানটা হচ্ছে 1.606 into 10 to the power minus 19 coulomb। 602 1.602 into 10 to the power minus 19 coulomb। C for coulomb, কয় হস্যু ল ময়ে বয়ে কুলম্ব। এটাকে আমরা বলি মাইনাস, এটা হচ্ছে প্লাস। একে আমরা বলি 1 একক ধনাত্মক আধান, 1 একক ধনাত্মক আধান, আর এটা হচ্ছে 1 একক ঋণাত্মক আধান। তাহলে মানগুলো জেনে নিলাম। মানগুলো এই ক্লাসে এমনি মনে রাখা ছাড়া আর কোনো কাজে লাগবে না, পরবর্তী ক্লাসে কিন্তু এই সমস্ত মানগুলোকে অন্যান্য কাজেও লাগবে। আর এই ভর আর আধানের মান থেকে আমরা পেয়ে যাব ভর আর আধান দিয়ে ভাগ করে E/m বলে একটা ইম্পর্টেন্ট রাশি আছে, যেটা আমরা বিভিন্ন পরীক্ষার সময় নির্ণয় করেছিলাম যে E/m অর্থাৎ আধানকে ভর দিয়ে ভাগ করলে যে রাশিটা পাওয়া যায় সেটাও কিন্তু এই ধরনের অবপারমাণবিক কণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রাশি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বোর রাদারফোর্ড মডেল। রাদারফোর্ডের মডেল দেখে নিয়েছি, যারা আজকের ক্লাসে নতুন এলে তারা অবশ্যই পুরনো ক্লাস দেখে নেবে, তাহলে রাদারফোর্ডের আলো মডেল, নিউক্লিয়াসের বিভিন্ন অবপারমাণবিক কণা, ইলেকট্রন প্রোটনের আবিষ্কার দেখে নেবে। তো এটা আমরা আজকে আলোচনা করব বোর রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেলের কিছু ত্রুটি ছিল, যেটা আমরা দেখেছিলাম যে একটা পরমাণুর সুস্থিরতা ব্যাখ্যা করতে পারছে না রাদারফোর্ডের মডেল, আর দেখেছিলাম যে পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারছে না। তো ওই দুটো ত্রুটিকে দূর করার জন্য হাইড্রোজেন পরমাণুর একটা রূপ বা একটা কিভাবে হাইড্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন গুলো আছে সেই সম্বন্ধে একটা নিলস বোর একটা প্রস্তাব করেছিলেন, এবং সেটাই বোর রাদারফোর্ড মডেল বা বোর মডেল নামে পরিচিত। সেটা আমরা এবার দেখবো। তাহলে এই মডেলটার আরেকটা নাম কি হবে? বোর মডেল। এবার যেটা দেখতে পাচ্ছি যে এই মডেলটাতে একটা হাইড্রোজেন পরমাণুতে কিভাবে ইলেকট্রন আছে, প্রোটন আছে সেটা উনি বলেছিলেন, এবং ইলেকট্রনের অবস্থান নিয়ে তার কিছু স্বীকার্য আছে, মানে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কিভাবে আছে এই স্বীকার্যগুলো কিন্তু পরীক্ষাতেও খুব আসে। তো আমরা এগুলো ঝরঝরে মুখস্থ করে নেব আর আজকের ক্লাসে ভালোভাবে বুঝে নেব। তাহলে এই মডেলটা নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন কিভাবে আছে, ইলেকট্রনের গতি সংক্রান্ত কিছু স্বীকার্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই স্বীকার্যগুলোকে বলা হয় বোরের পরমাণু মডেলের স্বীকার্য বা বোরের পস্টুলেট বলে। নাম্বার 1 স্বীকার্য হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ। নির্দিষ্ট কক্ষপথ বলতে আমরা কি বুঝবো? যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ইচ্ছা মতো যেখানে খুশি থাকতে পারে না, কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে থাকে। নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে থাকে, এদেরকে নির্দিষ্ট কক্ষপথ বলবো। নাম্বার 2, এই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো থাকে তখন কোনো শক্তি বর্জন করে না বা শক্তি শোষণ করে না, এই জন্য এগুলোকে বলা হচ্ছে স্থায়ী কক্ষপথ। তাহলে স্থায়ী কক্ষপথে যখন ইলেকট্রন থাকে তখন কোনো শক্তি বর্জন বা শোষণ করে না, সেই কারণে এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে স্থায়ী কক্ষপথ। কক্ষপথগুলো কিরকম হবে? যেমন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেহেতু আমরা ভেবেছি, তাহলে এই যে প্লাস একটা প্রোটন আছে হাইড্রোজেনে আর একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে এইভাবে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে।
এই কক্ষপথগুলোর নির্দিষ্ট নাম আছে, যেটা শুরু হয় কে থেকে। কে, এটা এল, এটা এম, এন, সেই রকম ভাবে ও, তারপরে পি, কিউ, এরকম হতে পারে। তাহলে এগুলোকে দেখলাম আমরা, এগুলোকে এই শক্তি স্তরও বলে। এই কক্ষপথের নিজস্ব কোনো শক্তি নেই, ইলেকট্রনের যে শক্তি সেই শক্তি স্তর। যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে তত শক্তি বৃদ্ধি পাবে। তাহলে শক্তির ক্রম অনুযায়ী যদি আমরা দেখি, কে সবচেয়ে কম, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, এরকম চলতে থাকবে। শক্তি তাহলে কি দেখলাম, নিউক্লিয়াসের কাছে কম, যত নিউক্লিয়াসের দূরে যাবে শক্তি বেশি। এগুলোকে আবার এন দিয়েও প্রকাশ করা হয়। এগুলো N1, এটা N2, এটা হচ্ছে N3, N4, N5, N6। তাহলে এই N কে বলা হচ্ছে মুখ্য শক্তি স্তর। N এর সংখ্যার উপর নির্ভর করবে। যেমন কে কক্ষ কাকে বলবো, যেখানে n=1 অর্থাৎ প্রথম কক্ষপথ, n=2 দ্বিতীয় কক্ষপথ, তার নাম কি, তার নাম এল। এর উপরই নির্ভর করবে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে। তার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে 2n²। 2n² সূত্রটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, যেমন কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এতে আমরা কটা করে ইলেকট্রন আছে সেটা আমরা 2n² এর সাহায্যে দেখতে পাবো। তাহলে কে, এল, এম, এন, এরকম 2n² যদি ইলেকট্রন সংখ্যা হয়, কে কক্ষে n এর মান 1, তাহলে কি হবে 2n²। এটাতে ইলাবোরেট করছি, পরের গুলোতে আর সূত্রটা লিখবো না। n² মানে 1², এখানে n=1, n=2, n=3, n=4, আরো আছে অবশ্য। তাহলে 2, কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, একটু আগে আমি যেটা বলছিলাম। নেক্সট কক্ষপথ 2n² মানে এখানে 2 × 2², তাহলে কত হবে 2 × 4। তাহলে এই কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, এই কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। এটার ক্ষেত্রে কি হবে 2 × 3², তার মানে 2 × 9 = 18, 18। তাহলে এম কক্ষপথে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে। এন কক্ষপথে 2 × 4², 2 × 16, তাহলে কত হবে 32। তাহলে এন কক্ষপথে ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারে। তো এক্ষেত্রেও দেখতে পেলাম যে যেমন প্রথম পয়েন্ট আমাদের ছিল নির্দিষ্ট কক্ষপথ, যেখানে খুশি ইলেকট্রন এসে বসে পড়বে, সেরকম না। একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন, নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে চারিদিকে ঘুরছে, এবং ইলেকট্রন সংখ্যাও কিন্তু নির্দিষ্ট, যা খুশি ইলেকট্রন থাকতে পারবে না। কে কক্ষে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারবে, এল কক্ষে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারবে, এম কক্ষে ম্যাক্সিমাম 18টা, এন কক্ষে ম্যাক্সিমাম 32টা। তো অবশ্য পরবর্তী কক্ষগুলোকে যদিও 32টা ইলেকট্রন থাকে না, তার কমই থাকে। এবার তাহলে এই আমরা কি কি শিখলাম, আমরা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ শিখলাম, তাদের নাম শিখলাম, তাদেরকে শক্তি স্তর বলে সেটা জানলাম। এবার এদেরকে এন দিয়েও প্রকাশ করা হয়, এবং এন এর মান 1, 2, 3, 4, 6, 7 এরকম হতে পারে। আর এক একটা কক্ষপথে কটা ইলেকট্রন আছে সেটা আমরা নির্ণয় করব 2n² দিয়ে। এন এর মান যেমন 1, 2, 3 করে বসিয়েছি, ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে গেলাম। এটা অবধি আমার হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। তারপরে আমি এবার আসছি 4 নম্বর পয়েন্টে আমি কি বলবো, যে এই যে কক্ষপথে যখন ইলেকট্রন গুলো থাকে তখন এরা শক্তির শোষণ বা বর্জন করে না, এই জন্য স্থায়ী কক্ষপথ বলে। এটা নাম্বার 2 ছিল। 4 নম্বর পয়েন্টে যখন কোনো উচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন এখানে আছে, শক্তি বর্জন করে এখানে আসতে পারে, আরো যা যা কক্ষপথ আছে যে মতন শক্তি বর্জন করবে সেখানে আসতে পারে, এখানে আসতে পারে,
এখানে আসতে পারে। তাহলে এখানে কি দেখলাম যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে এলো, তখন কি হবে? তখন শক্তি বর্জন করবে। তাহলে এখানে উঁচু শক্তি স্তরটা যদি E2 হয় আর নিম্নের শক্তি স্তরটা যদি E1 হয়, E ফর এনার্জি, সেই জন্য E দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে যে পরিমাণ শক্তি বর্জন করেছে সেটা হয়ে যাবে ডেল্টা ই। তাহলে ডেল্টা ই মানে কতটা পরিমাণ শক্তি বর্জন করেছে। একটা ইলেকট্রন এইখানে আছে, সে এখান থেকে যদি এখানে আসতে চায় তাহলে কি হলো? উচ্চ শক্তি স্তরে এলো। যদি এখান থেকে এখানে আসতে চায় উচ্চ শক্তি স্তরে আসবে, তখন কি করবে? তখন ইলেকট্রনটা শক্তি শোষণ করবে। সেটাও যদি এক্ষেত্রে এটা E1 হয় আর এটা E2 হয়, তখন আমরা তাকে প্রকাশ করব ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1, অর্থাৎ এক্ষেত্রে শক্তির শোষণ হবে, এক্ষেত্রে শক্তির বর্জন হবে। এই হয়ে গেল আমাদের গুরুত্বপূর্ণ স্বীকার্য, আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আর শক্তি স্তরের ক্ষেত্রে যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে তত ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমবে এবং কোনো শক্তি প্রয়োগ করলে সেই ইলেকট্রনটাকে আলাদা করে নেওয়া যাবে, যে কারণে আয়ন উৎপন্ন হয়। আয়ন সম্বন্ধে আমরা এই ক্লাসেই জানবো, আজকের ক্লাসে নয়, নবম শ্রেণীর যে কোনো ক্লাসে আমরা জানবো। তাহলে আমরা বোরের স্বীকার্য শিখলাম। বোরের স্বীকার্যগুলো দিয়ে পরমাণুকে মোটামুটি ভাবে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। তবে বোরের পরমাণু মডেলেরও দুটো গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে, সেটা এক ত্রুটি। তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ত্রুটি। ত্রুটি 1 নম্বর কি? সবচেয়ে বড়ই ত্রুটি বলা যেতে পারে যে ওয়ান ইলেকট্রন সিস্টেম ছাড়া আর কোনো মডেলের ক্ষেত্রে কিন্তু বোরের মডেল প্রযোজ্য নয়। হাইড্রোজেনের শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, এই ধরনের একটা ইলেকট্রন যুক্ত সিস্টেম ব্যতীত এই মডেলকে আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে একটা ইলেকট্রন যুক্ত সিস্টেম বা পরমাণু ক্ষেত্রে এই মডেল প্রযোজ্য। এই মডেল প্রযোজ্য তার মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম, যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেই রকম মডেল ছাড়া এই কিন্তু আর ব্যাখ্যা করতে পারবো না। যেমন উদাহরণ হিসেবে দেখে নিই, হাইড্রোজেন একটা, আর তাহলে আর কোন পরমাণু হবে? যেমন হাইড্রোজেনের পরে হিলিয়াম, হিলিয়াম 2+, মানে কোনো ইলেকট্রন নেই। হিলিয়াম যদি শুধু প্লাস হয় তাহলে ব্যাখ্যা করতে পারবে, একটা ইলেকট্রন আছে। তারপরে হিলিয়ামের পর লিথিয়াম, লিথিয়ামের 3টে ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন চলে গেলে একটা ইলেকট্রন করে থাকবে, তাই লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+। বাস্তবে যেমন এই অণুটার কোনো অস্তিত্ব নেই, এটা থিওরিটিক্যাল। তাহলে শুধুমাত্র এই পরমাণুটার ক্ষেত্রে ভালো করে ব্যাখ্যা করতে পারবে, আর অন্যান্য পরমাণুর ক্ষেত্রে ভালোভাবে কি ব্যাখ্যা করতে পারবো না আমরা। সেটা হচ্ছে বোরের পরমাণু মডেলের সবচেয়ে বড় ত্রুটি। নাম্বার 2, আরেকটা ত্রুটি, সেটা হচ্ছে এই মডেলটা দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক এই ধারণা থেকে আমরা ত্রিমাত্রিক, এই মডেলটা দ্বিমাত্রিক, আমরা ত্রিমাত্রিক গঠন কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। তাহলে পরীক্ষার নম্বর পাওয়ার জন্য এই পস্টুলেট আর ত্রুটি খুব ভালোভাবে পড়বে তোমরা। আর যেটা পড়বে সেটা হচ্ছে সমস্ত ক্লাসগুলো ভালো করে দেখবে। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে।